এত বড় ব্যালকনি আর ব্যালকনির উল্টো দিকে গুড মর্নিং সবাইকে। আমরা সকালবেলায় হোটেল ছেড়ে বেরিয়ে এসেছি ডায়মন্ড হারবার থেকে। এখন যাচ্ছি কুকুরহাটি লঞ্চে করে। তার জন্য আমাদের টিকিট করে নিতে হলো। টিকিট কাউন্টার একটু সামনে, টিকিট করে নিয়ে এসেছি। 27 টাকা করে টিকিট। আর 10:30টার সময় লঞ্চ আছে, এসে গেছে। যাচ্ছি এখন, এই লঞ্চেই উঠবো। বাকিটা জানাচ্ছি আস্তে ধীরে। গেওখালি যাবার পথে লঞ্চের ভিতরে এত ভিড়ে ঠাসাঠাসি ছিল যে আমরা বসার জায়গা পর্যন্ত পাইনি। ডায়মন্ড হারবার থেকে দু টাইপের লঞ্চ ছাড়ে, একটা হচ্ছে এটা লঞ্চ আমরা যেটাতে যাচ্ছি, আর একটা ভেসেলটা দাঁড়িয়ে রয়েছে, ওটা 11টা 15-তে ছাড়বে। আমরা যেটাতে উঠেছি সেটা নিচে বসিয়েছে, অনেক লোক একসাথে ঢুকিয়ে দিয়েছে। আমার তো প্রায় ভয়ই করছে, কারণ জলের ঢেউ এমন যে জানলা থেকে জল ভেতরে চলে আসছে। একটু ভয়তেই যাচ্ছি। আর লঞ্চে ওঠার সময় যদি কোনো খাবার না নিয়ে উঠতে পারেন, ভেতরেই কিন্তু এরকম ঝালমুড়ি, জলের বোতল বা বাদাম, চিড়ে, মুড়ি সব পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। চলে এসেছি কুকুরহাটিতে। পাক্কা 40 মিনিট লাগলো লঞ্চে করে ডায়মন্ড হারবার থেকে কুকুরহাটি আসতে। লঞ্চের ভিতরে একসাথে এত লোক উঠলেও লাইফ জ্যাকেটের কোনো ব্যবস্থা কিন্তু ছিল না। এখন দাঁড়িয়ে রয়েছি কুকুরাহাটি ফেরিঘাটে। এখান থেকে আমাদের টোটো বা অটো করে যেতে লাগবে গেওখালি। ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসে আমাদের রুম বুকিং আছে, সেখানে যাব। ফেরিঘাট ছাড়িয়ে এগিয়ে যাচ্ছিলাম রাস্তার দিকে, যেতে যেতেই চোখে পড়লো যে নদীর সাইডের জমিগুলো কিভাবে ভেঙে ভেঙে পড়ছে। এখানেও হয়তো কোনো ঘর ছিল, নদীর গর্ভে ঢুকে গেছে। এখানে নদীটা অনেকটাই চওড়া আর ভীষণ জলের স্রোত। যখন আসছিলাম বড় বড় জাহাজ পাশ দিয়ে যাচ্ছিল, আর এমনভাবে নৌকাগুলো, লঞ্চটা যে ওপরের দিকে উঠে যাচ্ছিল, প্রাণ তখন প্রায় বেরিয়ে যাওয়ার উপায় হচ্ছিল, এত ভয়ঙ্কর ছিল। ফেরিঘাট থেকে রাস্তায় আসলেই আপনারা বাস, অটো, টোটো সমস্ত কিছু পেয়ে যাবেন। আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, হোটেল পর্যন্ত 200 টাকা ভাড়া পড়েছে, তাতেই যাচ্ছি। গেওখালিতে চলে এসেছি আর আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। কিন্তু আমাদের রাস্তায় যেতে যেতে এত সুন্দর দৃশ্য, পুরো রাস্তাটাই কিন্তু আমরা এই নদী ধরে চলেছি, নদীর পাশ দিয়েই রাস্তা। তবে কি রাস্তার কন্ডিশন অতটা ভালো নয় যতটা ডায়মন্ড হারবারে আমরা পেয়েছি। আমরা চলে এসেছি আমাদের গেস্ট হাউস ত্রিবেণী সঙ্গমে, হলদিয়ার যেটা। আর দেখুন আমাদের গেস্ট হাউস একদিকে, আর উল্টো দিকে নদীর যে সঙ্গমটা, পুরো নদীর ভিউটা। আমার কথা আটকে যাচ্ছে এত সুন্দর ভিউ পেয়ে। ফেরিঘাট থেকে ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস আসতে আমাদের 30 মিনিট মতো সময় লেগেছিল। চলে এসেছি গেওখালি আমাদের রুমের এখন টুরটা করাচ্ছি। ঘরটা খুব সিম্পল ঘর, ডাবল বেড রয়েছে, তার সাথে একটা এখানে আলমারি। আর এখানে খুব সুন্দর দেওয়ালে ডেকোরেশনটা খুব সুন্দর করে করা, তার মাঝখানে টিভিটা সেট করা। আর এপাশে রয়েছে একটা টেবিল, চেয়ার, আর ওখানে আয়না। আর রুমটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা জায়গা আছে রুমে। আর এটা হচ্ছে বাথরুম। দেখুন বাথরুমটা কত বড়, কত সুন্দর, যা যা থাকার সমস্ত কিছু আছে বাথরুমে। তবে এই রুমটার যে বিশেষত্ব, যে বিশেষ কারণে বুক করা, যে জন্য এখানে এসে থাকা, একটা সুন্দর টাইম কাটানোর জন্য, সেটা হচ্ছে এই রুমের ব্যালকনি। এখন আমি ব্যালকনিতে যাচ্ছি। আমাদের রুমটা দোতলায়, 202 রুম নাম্বার। এত বড় ব্যালকনি, আর ব্যালকনির উল্টো দিকে পুরো সঙ্গমটা আমি দেখতে পাচ্ছি। এত বড় নদী, আর এই নদী আমাদের যে গেস্ট হাউসের সামনে যে রাস্তাটা ভীষণই সুন্দর, পিচ রাস্তা করা। কিন্তু যে রাস্তা ধরে আমরা এখানে এসেছি সেই রাস্তা কিন্তু অতটা ভালো নয়। আর এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, বিকালবেলায় সন্ধ্যাবেলায় এখানটায় বসে তো দারুণ টাইম কাটবে। যারা একটু বয়স্ক মানুষ, খুব এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারেন না, তারা এখানে একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য 2-3 দিন এসে কিন্তু থাকতে পারেন। শীতকালে তো আরো ভালো লাগবে, আর বর্ষাকালেও ভালো লাগবে। আর আমাদের উল্টো এই পাশটাতে রয়েছে যে রুমগুলো, ওগুলো একটু উঁচুর দিকে, ওগুলো হয়তো আরো ভালো হবে। ওই রুমগুলোর ভাড়া 2600 টাকা, আর আমাদের এই রুমগুলোর ভাড়া নিয়েছে 1500 টাকা করে।
আমি আপনাদের সাথে আমাদের ব্যালকনি থেকে নদীর ভিউটা কত সুন্দর হয় সেটা দেখালাম। এবার আমি যে আমাদের ঘরে এত সুন্দর একটা জানলা আছে সেটাই খেয়াল করিনি। জানলা থেকে নদীর ভিউটা কত সুন্দর, এই দেখুন কি সুন্দর লাগছে। এখন ঘরে জানলা খুলেই বসবো আর কাঁচটার দরজাটা লাগিয়ে দেবো, কাছের থেকে দেখা যাবে। মশা কিন্তু একদমই নেই এখানটাতে। এই রুমটা কিন্তু এসি রুম, আর আমার মনে হলো ১,৫০০ টাকা অনুযায়ী রুমটা ঠিকঠাকই আছে, যা ভিউ আমি দেখলাম এখান থেকে। আর খাবারের ব্যাপারটা হচ্ছে, আমি যখন ডায়মন্ড হারবারে ছিলাম তখনই আমি ফোন করে খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছি, কারণ এখানে এসে খাবারের অর্ডার দিলে অনেক দেরি হয়ে যেত। খাবারে বলেছি মাছ ভাত একটা আর একটা চিকেন ভাত। গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের সাথেই রয়েছে ডাইনিং রুম। ডাল দিয়ে ভাত খাচ্ছি, এত সুন্দর রান্না, একদম সিম্পল ঘরোয়া রান্না। আর 2 প্লেট নিয়েছি আমরা 3 জনের জন্য, এনাফ যা আছে 3 জন। ও তো ছোট, কিন্তু বড়রাও খেতে পারবে অনেকটা। খেতে বসার সময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল। এবার জানলায় দাঁড়িয়েছি, নদীর জলের স্রোতটা দেখাচ্ছি আপনাদের। আমি দেখাতে পারবো না এটা, এই দৃশ্যটা যে ওই দূরে আমি নৌকাটাকে দেখতে পাচ্ছি, একটা ট্রলার, মানে আমার মনে হচ্ছে ওটা ডুবে যাচ্ছে একবার, উঠছে একবার জল থেকে। ওইদিকে ওই নৌকাটা কি দেখানো যাচ্ছে, ওই নৌকাটাও ওই জলের মধ্যে ডুবে যাচ্ছে একবার, উঠছে একবার। যে কি ভীষণ ভয়ঙ্কর লাগছে দেখতে। ব্যালকনিতে এসে দাঁড়ালাম, এত সুন্দর দৃশ্য আপনাদের সাথে ভাগনা করে পারি। এখনো হাওয়া চলছে, সমস্ত গাছপালা দুলছে, আর সামনে জলটা সত্যি দেখে ভয় লাগার মতো। এর আলাদা করে বলে বোঝানোর কোনো ভাষা নেই, আপনারা জাস্ট দেখুন আর এনজয় করুন। ঘুরে বেড়াচ্ছি আমাদের কমপ্লেক্সের ভেতর থেকে। ভীষণ একটা ঝড় বৃষ্টি হয়ে গেল, এখন সব ঠান্ডা হয়ে গেছে। আমরা এখন ঘুরতে বেরাবো, তার আগে আপনাদেরকে আমাদের পুরো কমপ্লেক্সটা, যেখানে আছি তার পুরো কমপ্লেক্সটা একবার দেখিয়ে দিই। আমরা যে কমপ্লেক্সে আছি সেটা হচ্ছে গিয়ে ত্রিবেণী সঙ্গম। এই রুমটা 202 রুমটা আমাদের। এই রুমগুলোর ভাড়া বললাম 1500 টাকা করে। আর ওপাশে আরেকটা বিল্ডিংও আছে। এখানে যখন রুম বুক করবেন চেষ্টা করবেন নিচের রুমগুলো না নিয়ে ওপরের রুমগুলো নেওয়া, যেমন 201, 202, 303। সেখান থেকে ভিউটা একদম, মানে নদীর ভিউটা খুব সুন্দরভাবে পাবেন আপনারা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি যে বিল্ডিংটার সামনে, এটার নাম হচ্ছে ত্রিশ্রোতা। এই রুমগুলো একটু কস্টলি, 2600 টাকা করে। আর এখানেও সব ভিউ রুমই পাবেন। ত্রিশ্রোতা বিল্ডিংয়ের নিচে যে রুমগুলো আছে সেইখানে ব্যালকানি আছে, সেই ব্যালকানি থেকে ভিউ ভালো আসবে না। আর ত্রিবেণী সঙ্গমের নিচে যে রুমগুলো আছে গ্রাউন্ড ফ্লোরে, সেগুলোতে কিন্তু কোনো ব্যালকানি নেই। আর ত্রিশ্রোতার নিচে ব্যালকানি আছে, কিন্তু ত্রিশ্রোতার নিচে ব্যালকানি থাকলেও ভিউ আপনারা পাবেন না। চেষ্টা করবেন 2তলা বা 3তলায় রুম নেওয়ার। তো গাড়ি নিয়ে আসতে চান নিশ্চিন্তে আসতে পারেন, এদের এখানে প্রচুর পার্কিং এরিয়া রয়েছে, অনেক বড়। আমাদের টোটো চলে এসছে, যে টোটো করে আমরা এসছি এখানটাতে কুকড়াহাটি থেকে, সে টোটো চলে এসছে। টোটো করে যাব। প্রথমে ইচ্ছা আছে মহিষাদল রাজবাড়ি যাওয়ার, এখন কিভাবে ট্রিপ প্ল্যানটা সাজাই টোটোতে উঠে ঠিক করছি। বিকাল 4টে নাগাদ বেরিয়ে প্রথমেই আমরা চললাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। গেওখালি থেকে মহিষাদল রাজবাড়ি আসতে সময় লেগেছিল আধা ঘন্টা মতো। এসে পৌঁছালাম মহিষাদল রাজবাড়িতে। রাজবাড়িতে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট কেটে নিতে হবে। আর ভেতরে ফোন বা মোবাইল ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নয়। বাইরে থেকে করে ভেতরে কি দেখলাম বলে দিচ্ছি। রাজবাড়িতে রাজার ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র, অস্ত্রভাণ্ডার, বংশানুক্রমে রাজাদের ছবি ও শিকারের পশুদের স্টাফ করে রাখা আছে। মহিষাদল রাজবাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে গোপালজিউ মন্দির। মহিষাদল রাজবাড়ি থেকে ঘুরে জাস্ট এই একটুখানি একটা গেট পেরিয়ে একটা জঙ্গলের মধ্যে থেকে হেঁটে আমরা এসেছি গোপালজির মন্দির দেখতে। গোপালজির মন্দির ব্যাক সাইড থেকে ভিডিওটা নিচ্ছি। পেছনে কত সুন্দর একটা শান বাঁধানো পুকুর রয়েছে। এবার ঘুরে একটু মন্দিরের ভেতরে ঢুকবো। চলে এসেছি গোপালজিউ মন্দিরে। মন্দিরের নিত্য পুজোর সময়
সকাল 7টা থেকে 12টা আর বিকালে 3টে থেকে 8টা। মন্দিরের ভেতরে ঢুকবো, জানি না ফটো তোলা যাবে কিনা, তাই বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম আপনাদের। অনেক বড়, খুব সুন্দর মন্দির। এই গোপালজিউ মন্দির মহিষাদল রাজবাড়ির অন্যতম প্রাচীন এবং জাগ্রত কৃষ্ণ মন্দির। মন্দিরে এসে যদি পুজো দিতে চান গোপালজিউর মন্দিরে, এখানে একটি ডালার দোকান আছে, এখান থেকে ফুল মিষ্টি নিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে পারেন। টাইমিংটা তো আগেই বলেছি। আর মন্দিরের ভেতরটা আমি ঘুরে আসলাম। শুধু গোপালজিউর মন্দির নয়, মন্দিরের ভেতরে দুটো শিবের মন্দির আছে, আর তার সাথে আছে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবীর আর একটা মন্দির। এই মহিষাদল রাজবাড়ি বা এই জায়গাটা বিশেষভাবে বিখ্যাত কিন্তু রথের জন্য। এখানে প্রায় ওই 170-80 বছর ধরে রথ উৎসব পালন করা হয়, আর রথের সময় এখানে ভীষণ ভিড় থাকে, অনেক অনুষ্ঠান হয়। পুরনো রাজবাড়ির সিংহদুয়ারের মধ্যে থেকে আমরা মহিষাদল থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা চলেছি তমলুকের প্রসিদ্ধ বর্গভীমা মন্দিরে। এখন চলে এসেছি 51 সতীপীঠের এক পীঠ তমলুকে অবস্থিত বর্গভীমা মন্দিরে। কথা আছে এখানে নাকি মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল। এই সময় আরতি শুরু হয়ে গেছে, ওপরে গিয়ে আমরা আরতিটাকে এখন দেখব। রাজবাড়ি থেকে মন্দির আসতে সময় লেগেছিল 1 ঘন্টা মতো। মায়ের মন্দিরের সাথে ভেতরে আরো অনেক মন্দির আছে, আর এখানে একটা বিশাল বড় বট গাছ রয়েছে। সেই বট গাছটা জুড়েই মন্দির তৈরি করা হয়েছে, আর এই বট গাছে চন্দ্র, কেতু, সূর্যদেবের পুজো করা হয় এই বট গাছের নিচে। মায়ের মন্দিরে আরতি হচ্ছে, এখানে সবাই লাইন দিয়ে ভেতরে আরতি দেখছে, আর যারা দাঁড়িয়ে দেখতে পারবেন না তাদের জন্য এখানে বসে ডিসপ্লেতে আরতি দেখানো হচ্ছে। খুব সুন্দর মুহূর্তে মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এখানে আরতি সবে শুরু হয়েছিল, আর আরতি শুরু হওয়ার টাইম সন্ধ্যা 6:40 থেকে, আর শেষ হওয়ার টাইম 7:10। মায়ের মন্দির থেকে রাত্রি 8:30 নাগাদ আমরা গেস্ট হাউসে ফিরে আসলাম। সকালের টিফিন সেরেছিলাম নরম লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে। এখন ত্রিবেণী সঙ্গম থেকে বেরিয়ে ফিরছি। এই যে 3টে নদীর স্রোত এখানটা এসে মিশেছে, এখানটা একটু দেখাই আপনাদের। আমি এই যে সামনে যে সবুজ যে অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নূরপুর। এখান থেকে গেওখালি আসতে সময় লাগে লঞ্চে 15 মিনিট। আর নূরপুর থেকে ওই পাশে যে সবুজ যে অংশটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গাদিয়ারাতে এসে আমরা একবার থেকেছি। ওখান থেকে আর কি মহিষাদল রাজবাড়ি আসতে লঞ্চে আসা যায়, সেটা খানিকক্ষণ সময় লাগে। সতীশ সামন্ত স্টেশন থেকে সকাল 10:27 ট্রেন ধরে আমরা প্রথমে গেছিলাম পাঁশকুড়া, আবার সেই ট্রেনেই পাঁশকুড়া থেকে আমরা পৌঁছেছিলাম হাওড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।